তাহলে আপনি তো বলির পাঠারে ভাই। তো এখন ফুড ইন্ডাস্ট্রি আপনাকে এমন খাবার খাওয়াবে যেন আপনি ড্রাগ ইন্ডাস্ট্রিতে আসেন। তাহলে এই কথাগুলো যাদের বিরুদ্ধে যাবে তারা আমার পিছনে যদি না লাগে বুঝতে হবে এদের পৌরুষ নাই। এই যে ওনার যে অবস্থা, এটা কি আমি করছি? আপনার ঘরে অশান্তি, টেনশন, ঘুমাইতে পারেন না, এর জন্য হইতে পারে অনেক রোগ। এই ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা থেকে হয় হচ্ছে ফ্যাটি লিভার, পিসিওডি, গাউট, আর্থ্রাইটিস, ওবেসিটি, অ্যাজমা, ডিমেনশিয়া, অ্যাথেরোস্ক্লেরোসিস, হাইপারটেনশন, ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, ইরেকটাইল ডিসফাংশন, স্ট্রোক, এরকম আরও 60-70টা রোগ। আমি 22 ঘন্টা না খেয়ে থাকি, আমার কি রোগ আছে? আমার কি ডায়াবেটিস আছে, প্রেশার আছে, হৃদরোগ আছে? আলহামদুলিল্লাহ কিছুই নেই। আমি শুধু কিছু পরামর্শ দিচ্ছি, মেনে দেখতে পারেন যে আপনি ভালো হন কিনা। দ্যাটস অল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ডায়াবেটিসের চিকিৎসা করতে হলে মূল কারণটা জানতে হবে, এটাই বোঝাতে চাইতেছি। মূল কারণ দুটো হতে পারে, একটা হচ্ছে ইনসুলিনের অভাব, তাহলে সি-পেপটাইড টেস্ট করে দেখব ইনসুলিনের অভাব আছে কিনা। ইনসুলিন পরীক্ষা করব, খালি পেটে দেখব ইনসুলিন কম নাকি বেশি, আমরা বুঝতে পারবো। ঠিক আছে। আরেকটা হলো ইনসুলিন বেশি আছে, কোষের জায়গা নাই, আমরা ইনসুলিন ব্যবহার করতে পারছি না। তার কারণ হলো কোষে ওভারলোড আছে বলে কোষ ইনসুলিনকে বাধা দেয়, তার ফলে চিনি বাড়ে। তাহলে দুটো কারণ আলাদা না, একটা হলো বাড়তি কারণ, একটা হলো ঘাটতি কারণ। তাহলে দুটোর চিকিৎসা কি এক হবে? আর যার ইনসুলিন তৈরি হয় তাকে কি ইনসুলিন দিয়ে দেওয়া যাবে? বুঝতে পারছেন? আর যার মূল কারণ কোষে জায়গা নেই তাকে তো কোষ খালিটা করতে হবে। এখন সেই রুগীকেও যদি আমি ওষুধ ইনসুলিন দিয়ে রক্তের চিনি জোর করে কোষে ঢুকাই আর তাকে 6 বেলা চিনি খাওয়াই, হ্যাঁ, আর যদি তাকে এই চিনি ইনসুলিন বা ওষুধের মাধ্যমে কোষে ঢুকাইয়া কোষের ওভারলোড বাড়ায়, তাহলে কি মূল কারণের আরও সর্বনাশ হচ্ছে না? তো এটা করা হচ্ছে এই কারণে যেন পরবর্তীতে আপনি আরও অনেক রোগের রুগী হন এবং আপনার যেন চোখ নষ্ট হয়, লিভার ড্যামেজ হয়, কিডনি নষ্ট হয়, তাহলে আপনি যেন মরে না যান। মরে গেলে কাস্টমার কমে গেল। আবার একটা লোক, এই যে এই বোন যেমন ভালো হয়ে গেছে, স্যার যেমন এখন ভালো হয়ে গেছে, তো ভালো হলে তো উনি আর ওষুধ খাবে না, ডাক্তার দেখাবে না, পরীক্ষা করাবে না, তাহলে ভালো হলেও কাস্টমার থাকলো না, আর মরে গেলেও কাস্টমার থাকলো না। তাহলে যে কোনো বিজনেসকে বড় করার জন্য মূল মন্ত্র হচ্ছে কাস্টমার বৃদ্ধি করতে হবে। যেমন স্যার বেকার হয়ে যাবে যদি আমরা কেউ হাই রাইজ বিল্ডিং এখন বানানো বন্ধ করে দিই, বা মানে আমরা যদি ব্রিজ ট্রিজ বানানো বন্ধ করে দিই, ঠিক আছে, কথা বুঝছেন? তো তাহলে ওনার বেকার হয়ে যাবে, কারণ ওনার আর কোনো কাজ নেই। তা এখন প্রতিটা সেক্টর তার ব্যবসা বৃদ্ধি করার জন্যে তারা তাদের বিষয়টা, যেমন প্রসেসড ফুড ইন্ডাস্ট্রি চাইবে ফুড সবাই খাবে প্রসেসড ফুড, তাহলে তাদের ব্যবসা গ্রো করবে। ড্রাগ ইন্ডাস্ট্রি চাইবে সবাই ওষুধ খাবে, তাহলে তাদের ইন্ডাস্ট্রি গ্রো করবে। ঠিক আছে। তাহলে আপনি তো বলির পাঠারে ভাই, আপনি তো বলির পাঠা, বোঝেন নাই? নিজের ভালো তো বোঝেন না। এখন আপনি এই ষড়যন্ত্রের ভিতর পড়া আপনি ওদের অ্যাভেলেবেল করা সামনে সস্তা মুখরোচক সামনে চোখের সামনে এগুলো আপনি খাইতে আছেন, যা পাইতেছেন তাই খাইতেছেন, আর ওদের বিলাসী দ্রব্য আপনি ব্যবহার করতেছেন। আর স্যারেরা চেষ্টা করতেছে ওদেরকে এসকেলেটার, লিফট, আরও ভালো ভালো আরামায়েশ দিতে যেন হাঁটাচলা করা না লাগে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ওনারা চেষ্টা করতেছে আপনাদের আরামায়েশ বাড়ায় দিতে। হ্যাঁ, আপনি যেন হাঁটতে না হয়, আপনার যেন উঠতে না হয়, কষ্ট না হয়, সিঁড়ি ভাঙতে না হয়, এই জন্যে স্যারেরা আপনাদেরকে আরামায়েশ দেওয়ার চেষ্টা করছে। আর আমরা চেষ্টা করছি যে আপনি যেন কোনোদিন ভালো হয়ে না যান। তা আপনি আরামায়েশ বিলাসিতা করবেন, শরীরকে ব্যবহার করবেন না, নষ্ট হবেন। প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেস বেশি বেশি খেয়ে নষ্ট হবেন, রাত জাগবেন, টেনশন করবেন, নষ্ট হবেন। আর আমরা আপনাকে 6 বেলা চিনি খাওয়াবো আর ওষুধ দিয়ে বাকিটা আমরা দেখব, যেন আপনার প্রতিটা অর্গান ড্যামেজ হতে পারে। তো এইভাবে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের চিকিৎসা করছে, যেমন এই বোন এখন নিজের পায়ে হাঁটতে পারে না, দুইজন দুই সাইডে ধরে নিয়ে বেড়াচ্ছে, এরকম হবে। হ্যাঁ, বিভিন্ন যারা মনে করেন আমরা চিকিৎসাধীন আছি তাদের দিন দিন ওষুধ বাড়বে, দিন দিন সমস্যা বাড়বে। এটা সত্য নাকি মিথ্যা? তা এখন এই সত্যগুলো বলার জন্য একটা সৎ সাহসের দরকার হয়, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে এই কথাগুলো যাদের বিরুদ্ধে যাবে তারা আমার পিছনে যদি না লাগে বুঝতে হবে এদের পৌরুষ নাই। আমার কথা বুঝেন নাই? তো তাদের পৌরুষত্ব দেখাইতে হলে আমার পিছনে লাইগা দেখাইতে হবে, দেখো আমরাও কিন্তু পুরুষ, হ্যাঁ, আমি তোমার পিছনে লাগতে পারি। তো ঠিক আছে, ভালো, কিন্তু তুমি কি সত্যের উপর আসো না মিথ্যার উপরে, সেটা একটু ভেবে নাও। আর তুমি যে রুগীদের ভালোবাসার দোহাই দিতেছো, রুগীরা তোমাকে ভালোবাসে কিনা দেখো, জিজ্ঞেস করে।
আর রুগীরা তোমার কাছে কি ওষুধ খেতে আসছে না সুস্থ হইতে আসছে সেটা একটু বিবেচনা করো। আর তোমার রুগীরা আলটিমেটলি ওষুধ মুক্ত হতে পারছে কিনা সেটা দেখো। যে সুস্থতার জন্য তোমার কাছে এসেছে সেই সুস্থতা তুমি তাকে দিতে পারছো কিনা সেটা বিবেচনা করো, তারপর আমার পিছনে লাগতে এসো। আমি ডাক্তারদের জন্য ভিডিও বানাই না স্যার, আমি ভিডিও বানাই আপনাদের মতো, এই যে আপনারা যারা ভুক্তভোগী, যারা বহুদিন ধরে ওষুধ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছে না তাদের জন্য। তাহলে আপনারা কি আমার উপরে খুশি আছেন? ব্যাস, আমার এটা দরকার। আমার ওই অন্যরা যাদের ব্যবসায় ভাটা পড়বে, যাদের প্রসেসড ফুড ইন্ডাস্ট্রিতে সমস্যা হবে, হ্যাঁ, যাদের মনে করেন ড্রাগ ইন্ডাস্ট্রিতে প্রবলেম হবে, যাদের রুগী ভালো হওয়ার পরে রোগ না থাকলে আর ডাক্তারের কাছে যাবে কেন, এই যাদের মন মানসিকতা, তারা আমাকে ভালোবাসবে এটা আমি আশাও করি না। বরং তারা যদি আমাকে ভালোবাসে আমি ভয় পাই যে এগো অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি, হ্যাঁ, কেন বাসতেছে ভালো, তাদের কোনো ষড়যন্ত্র আছে নাকি, যে শয়তান কি করে মঙ্গল কামনা নিয়ে সবসময় কাছে আসে। শয়তান সবসময় মঙ্গল কয়া বলে আসে, এটাতে মঙ্গল আছে, ইনসুলিনে মঙ্গল আছে, আপনি রাইজোডোগ নেবেন। হ্যাঁ, তুমি মঙ্গল করতে করতে নিজে তো পড়াং হয়ে গেছে, এখন তো আর কয়দিন পরে তো একটা শক্তি যেটা এটা আর থাকবো না। এই ইনসুলিন রেজিস্ট্যান্স এটা থেকে হয় হচ্ছে ফ্যাটি লিভার, পিসিওডি, গাউট, আর্থ্রাইটিস, ওবেসিটি, অ্যাজমা, ডিমেনশিয়া, অ্যাথেরোস্ক্লেরোসিস, হাইপারটেনশন, ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, ইরেকটাইল ডিসফাংশন, স্ট্রোক, এরকম আরও 60-70টা রোগ। আবার এগুলোর কমপ্লিকেশন আছে। ডায়াবেটিস তো একটা রোগ, ডায়াবেটিসের আবার কারণে রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ইত্যাদি ইত্যাদি আরও অনেক রোগ। প্যারালাইসিস হলে হয় আরও অনেক সমস্যা। ইরেকটাইল ডিসফাংশন হলে আরও অনেক সমস্যা। বউ বাড়িতে চলে যায়, আসে না, বউ ছেড়ে চলে যায়, বা মানে মন খারাপ করে থাকে, এই ভাই সিঙ্গাপুরে যায়, ওখানে যায়, এখানে যায়, হ্যাঁ, পিছর দেয়, হাবি যাবি কত কি, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। কেন হবে? হওয়ার কোনো কারণ নাই। ভেসেল ব্লক হয়ে গেলে কেমনে হবে? আমার কথা বুঝতে পারছেন? তো এই জন্যে এই যে যত সব টাডালাফিল, সিলডালাফিল, বায়াগরা খাইয়া কোনো লাভ নাই। হ্যাঁ, কারণ একটা সময় গিয়ে এটা আর কোনো খাইয়াও কাজ হবে না, তখন কি করবে? মাথায় হাত দিয়ে বসে থাকবে। তো এই জন্যে দয়া করে নিজের যৌবন নষ্ট করবেন না। একটা মেয়ে পিসিওডি, বাচ্চা হয় না, বুকে লোম গজায়, দাড়ি হয়, মোষ হয়, ঘাড় কালো, বগল কালো, মাসিক হয় না, পিসিওএস মানে পলিসিস্টিক ওভারি, হ্যাঁ, বাচ্চা হচ্ছে না, মাথায় টাক পড়ছে, তার তো আরও নানান রকম সামাজিক সমস্যা তৈরি হবে, পারিবারিক সমস্যা তৈরি হবে, হ্যাঁ, তার তো মানসিক অবস্থা আলাদা হয়ে যাবে। তাহলে তার ফলে হয়ে যাবে তার আরও অনেক রোগ, তার ঘুম নষ্ট হবে, বুক দরফানি, কলজা কাঁপানি, মেজাজ খারাপ, হ্যাঁ, মুড সুইং করা, বডি শেমিং, এভাবে হয়ে যাবে সে আরও ডিপ্রেশনের, আবার এভাবে ওই ডিপ্রেশনের কারণে হবে তার আরও সমস্যা, তার কারণে হবে আরও সমস্যা, এভাবে একটার পর একটা হইতেই থাকবে। ঠিক আছে? আর একটা কথা, এই যে বোন আপনি এখন বুঝবেন না, তো সবাই মিলে তাকে বোঝানো হবে। আর যারা বলতেছি, দেখেন, যেই রোগ লাইফস্টাইল সংক্রান্ত আমরা শুধু সেই রোগেরই চিকিৎসা করতে পারি, কেননা আমরা তো আর ওষুধ দিয়ে চিকিৎসা করব না। আমাদের চিকিৎসা হলো ঘুম, ব্যায়াম, মানসিক প্রশান্তির চর্চা, শ্বাসের ব্যায়াম, রোদে যাওয়া, ঘাসে হাঁটা, এগুলো মেনে যারা ভালো হবে, তার মানে তাদের এই ক্রাইটেরিয়ার ভিতরে ভালো হচ্ছে। আর যেহেতু আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি না, অতএব যেই রোগের ওষুধের প্রয়োজনীয়তা থাকবে তারা ওষুধ খাবে, ডাক্তার দেখাবে। ঠিক আছে? বুঝেন নাই? যেমন যার ইনসুলিন নাই সে ইনসুলিন দিবে। ঠিক আছে? এই হলো কথা। এটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? তো এখন যদি একটা জটিল রোগী আমার কাছে নিয়ে এসে বলেন, স্যার এটা আপনার চিকিৎসা করেন, তো এটার লাগবে আইসিইউ সাপোর্ট, এটার লাগবে সিসিইউ, এটার হয়তো ওষুধ লাগবে, তো আমরা তো এই রোগী চিকিৎসা করি না। আমরা অতটুকু রোগী চিকিৎসা করি যাদের লাইফস্টাইল মানলে ভালো হইয়া যাবে, খাবার লাইফস্টাইল মানলে ভালো হয়ে যাবে। এখন যে সব মানেও ভালো হয় না, সে আমার রোগী না, সে ওই যে রোগ আছে ওই রোগের ডাক্তার দেখাবে। কিন্তু যারাই দেখাক মানবে আমাদের সকল নিয়ম, মানে প্রতিটা মানুষ, তাকে ঘুমাতে হবে, তাকে ব্যায়াম করতে হবে, তাকে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে, রোদে যেতে হবে, এটা হলো ফান্ডামেন্টাল। এটা হলো আমি যেটা বলছি এটা ফান্ডামেন্টাল। এটার জন্য রোগ লাগবে না। যেমন আমার কোনো রোগ নাই, তা আমি এইভাবে চলি না, বুঝেন নাই? আমি 22 ঘন্টা না খেয়ে থাকি, আমার কি রোগ আছে? আমার কি ডায়াবেটিস আছে, প্রেশার আছে, হৃদরোগ আছে? আলহামদুলিল্লাহ কিছুই নেই। বরং আমি এখন আবার ব্যাডমিন্টন খেলবো এই 2:30টা থেকে, হ্যাঁ, আসর পর্যন্ত ইনশাল্লাহ। ঠিক আছে? ব্যাডমিন্টন খেলবো। তাই এই যে রোজা রেখে এখন অনেক প্লেয়ার আসতে সাহস পায় না। আমি আজকে বলছি তোরা যেই কটা বলছি আসতে হবে, না আসলে অবস্থা খারাপ করে দেবো, হ্যাঁ, আশাই লাগবে। তো আমি এখন রুল জারি করেছি যে এই কজন বলে দিছি ও আসতে হবে মাঠে। তো এখন রোজা রেখে খেলে কেন মরে যাচ্ছি না? কারণ হচ্ছে বডিতে সঞ্চিত এনার্জি যে ব্যবহার করা শিখে যাবে, সে সারাদিন না খেয়েও তার এনার্জি থেকে যাবে। আর বডিতে এনার্জি খরচ করার উপায় যে জানবে না, সে সারাদিন খেয়েও বিছানায় পড়ে থাকবে, তার এনার্জি সে পাবে না। ক্লিয়ার? তাহলে আমাদের সঞ্চিত এনার্জি ব্যবহার করার যে সিস্টেম সেটা জানতে হবে।
আর আমাদের কোন রোগের চিকিৎসা করি স্পষ্ট করে বলা আছে, ঠিক আছে, স্পষ্ট করে বলা আছে। এখন এই রোগেরও চিকিৎসা আমরা করি না, সত্যি কথা বলি। চিকিৎসাকে যেমন স্যারের চিকিৎসা স্যার নিজেই করেছেন, এই বোনের চিকিৎসা বোন নিজেই করেছেন। আমি বলেছি এই খাবার খেলে আপনার সুগার কমবে, বলেছি এইভাবে ব্যায়াম করলে আপনি ভালো থাকবেন, এইভাবে ঘুমালে, এইভাবে আপনি রোদে যাবেন, এইভাবে ঘাসে আসবেন, এই। এখন আপনি সব মানেন, মানার পর আপনি ভালো হন নাই, তো এটা কি আমার দোষ? বুঝলেন নাই? মাইনে যদি ভালো নন সেটা কি আমার দোষ? তাহলে যেই বিষয়ে ভালো হন নাই সেই বিষয়ে ডাক্তার এখন গিয়ে দেখান। কিন্তু ওই ডাক্তারের ওষুধ খাওয়ার পরও আপনাকে এগুলো মানতে হবে না? আর এটা মেনে আপনি সব ভালো হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। রোগ ভালো করার মালিক কি আমি? তা আমি কিভাবে আপনার রোগ ভালো করব? এই যে ওনার যে অবস্থা, এটা কি আমি করছি? বুঝেন নাই? উনি করছেন। এখন উনি এইগুলো মানবেন, মেনে ভালো হইলে হবেন, না হইলে হবেন না, সেটা তো আর আমার দায় না। এটা কি আমার দায়? আমি কি গ্যারান্টি দিছি? তো তাইলে আপনি আল্লাহর কাছে চাইয়া নেবেন ভালো সুস্থতা, আর বলবেন চেষ্টা আমি করতেছি, আল্লাহ ভালো করো আমাকে। তাহাজ্জুদ পড়বেন, চোখের পানি ফেলবেন, যে আপনি চেষ্টা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আপনার ভালো করার মালিক হচ্ছে আল্লাহ, আর আপনি হলেন মানার মালিক। আপনি মানুন, আল্লাহ ভালো করবেন। আমরা আপনাকে রোগ দেইও নাই, আপনার লিভার আমি নষ্টও করি নাই, আমি শুধু কিছু পরামর্শ দিচ্ছি, মেনে দেখতে পারেন যে আপনি ভালো হন কিনা, দ্যাটস অল। আমার কাছে কোনো ওষুধও নাই, আমরা কোনো স্লিমিং জুসও বেশি না, আমরা কোনো ডায়াবেটিস কমানোর ওষুধও বেশি না, আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি না, আর আমাদের কোনো অপারেশনও নাই। তাহলে আমরা কোনো অপারেশন দিয়েও চিকিৎসা করি না। এই পর্যন্ত যত লোক বলেছে ওনাকে ফলো করে আমি ভালো হয়েছি, সে আমি যা বলেছি সেটা মেনেছে, দ্যাটস অল, এর বাইরে আর কিছু নয়। এই ছেলেটা 6 কেজি ওজন কমাইছে, আমি যে ওর ওজন কমায় দিয়ে আসিনি, ও নিজে নিজে মানিছে আমি যা বলি, এখন সে ওজন কমাচ্ছে, নিজে হাঁটতেছে, হ্যাঁ, নিজে রোজা রাখতেছে, নিজে খাচ্ছে, এই। আর অন্য জায়গায় যারা চিকিৎসা করে রেগুলার, তাদের ধারণা হলো ডাক্তার তার চিকিৎসা করবে। সে এসে ডাক্তারের কাছে, স্যার আমার চিকিৎসা করেন, স্যার আমার চিকিৎসা করেন, স্যার আমার রিপোর্ট দেখেন, স্যার আমার চিকিৎসা দেন, স্যার আমার শার্ট দেন, হ্যাঁ, তো স্যারে দেয়, স্যার দয়া পরবশ হয়ে দেয়, আর মাল পানি দেয়। এই হলো চিকিৎসা ব্যবস্থা, ঠিক আছে? তা এখানে যারা এতদিন ওই চিকিৎসা করে আসছে, তার মাথায় তো ওইটাই আছে। এখানে আইসে, স্যার আমার রিপোর্ট দেখেন, স্যার আমার একটু চিকিৎসা করে দেন, স্যার আমার একটু ভালো করে যত্ন নেন, স্যার আমার বউটার একটু ভালো করে মানায় দেন। মানে আমি কেমনে মানাবো আপনার বউরে? বুঝেন না কথা? আমি তো সুন্দর করে পরামর্শ দিতেছি, নাকি আমার পরামর্শ দেওয়ার মধ্যে সমস্যা আছে? স্যার, ওনার মানার মধ্যে সমস্যা, আমি কি করতে পারি? ওনাকে যা বলা হয়েছে উনি সুন্দর করে মানবেন, সেখানে আমি কি, কে, হু এম আই? আপনি ব্যায়াম কতটুকু করবেন সেটা তো আপনার ব্যাপার। এই ছেলেটা মালয়েশিয়াতে ছিল, জীবনে দেখা হয়নি আমার সাথে, কিন্তু সে যে আমার এত বড় ফলোয়ার হয়ে গেছে ওখানে, এতভাবে মানে, ওরা না দেখলে আমি বুঝতাম না। তা আমি তো সবাই দাওয়াত দিছি, অনেকে দাওয়াত দিছে, কয়েকশো, আমি তো কারো কাছে যাইনি, ওর দাওয়াত কবুল করছি শুধু, যে না ও হচ্ছে আমার রিয়েল সৈনিক, ওকে আমি ওর ওখানে যাব। তো ঠিক আছে, তো ওর দাওয়াত কবুল করছি, কারণ আমি জানি। এবং সেও কি করছে, ওই যে রেস্টুরেন্টে যাইয়া কোন তেল দিব, কি দিব, দাঁড়ায় থেকে থেকে রান্না করাইয়া খাওয়াইছে। বুঝতে পারছেন? মাছ কোথায় পাওয়া যায়, আরও 34 কিলোমিটার ডিপসি থেকে সে ব্ল্যাক টাইগার ধরে আনছে নাকি। তো এরকম আর কি। তো এখন যাই হোক, তো এই হচ্ছে একটা জিনিস, যে আপনার জানার জন্যে এখানে আসতে হবে না। ওই যে বোন যেমন দূর থেকে ডায়েরি লিখছে, মানছে, ডায়েরি লিখছে, দেখছে, শুনছে, বোঝার চেষ্টা করছে, শিখছে, এইভাবে শিখতে হবে। আর আমার 1900 ভিডিও আছে স্যার, এটা যদি কেউ একজন পূর্ণাঙ্গভাবে দেখে, তার ডাক্তারি সম্পর্কে যত রকম, মানে নিজেকে সুস্থ রাখার জন্য, অন্যের ট্রিটমেন্টের কথা বলছি না, যত রকম নলেজ, তার চেয়ে অনেক বেশি নলেজ দেওয়া হয়েছে। ডাক্তারি না, আত্মিক চর্চা, মানসিক চর্চা, শরীরের চর্চা, আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে সামাজিকতা, হ্যাঁ, এবং সমাজের কল্যাণ কাজ, পৃথিবীকে সুন্দর পৃথিবী হিসেবে গড়ার ব্যাপারে, হ্যাঁ, পারিবারিক দায়িত্ব, হ্যাঁ, সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, তো সব কিছুর ব্যাপারে, এবং এমনকি অর্থনৈতিক ব্যবস্থা, গ্রামভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা করতে হবে। এখন যেমন হচ্ছে পুরো তেলের মালিক 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, আর যদি সবাই ছোট ছোট ঘানি করে, কাঠের ঘানি, তো ক্ষেত থেকে নিয়ে ঘানির মধ্যে দিয়ে 100 টাকা 100 টাকা করে আপনি নিয়ে আবার 1 সপ্তাহ পরে 100 টাকা নিয়ে খাবেন, তাহলে আপনারও অল্প একটু তেল হলে হবে, ও একটু অল্প একটু উৎপাদন করবে। এভাবে আবহমান গ্রাম বাংলার মানুষের ভিতরে অর্থনৈতিক সচ্ছলতা অর্জন হবে, কর্মসংস্থান হবে। বুঝতে পারছেন?
আপনি কয়টা মুরগি পাললেন, কয়টা ডিম নিজে খাইলেন, আরও 2টা 10টা বেচলেন, এতে করে আশেপাশের লোক খাইলে, এরকম প্রতিটা ফ্যামিলি এখন আস্তে আস্তে আমরা ওই দেশি ডিমের জন্য তাদের কাছে যাইতে হবে, গ্রামে যাইতে হবে, প্রাকৃতিক কৃষির জন্য গ্রামে যাইতে হবে, প্রাকৃতিক মাছের জন্য যাইতে হবে, বুঝতে পারছেন? তো আমরা গ্রামমুখী হইতে হবে। আর এখন গ্রামের মানুষ শহরে আসতেছে কেন? শহরে সব টাকা, গ্রামে কিচ্ছু নাই। কেন? কারণ হচ্ছে ওই যে সব মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি, সব মনে করেন যে তেল এর কাছে, চিনি ওর কাছে, আড়া ওর কাছে, আড়তদারি, ড্রাগস ওর কাছে, চিকিৎসা এখানে। হ্যাঁ, তো এখন যদি মানুষ সুন্দরভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করে, রুগী হবে না, তো তাকে চিকিৎসা অত করাতে হবে না। আর স্বাস্থ্যকর খাদ্যগুলো পাওয়া যায় গ্রামে, তো মানুষ গ্রামে যাবে ভালো খাওয়ার জন্য। গ্রামের মানুষের কাছে, ভাই তোর ডিমটা দিস আমারে, মানে হ্যাঁ মুরগির আর কি, হ্যাঁ তা তোর হাঁসের ডিমটা আমাকে একটু দিস ভাই, হ্যাঁ তোর ওখানে একটা ভালো গরু আছে ওইটা আমি নিতে চাই। কয় ভাই ক্যান্ডিডেট তো আরও 5-6 জন আছে। কয় আচ্ছা না আমারে দিবি, হ্যাঁ এরকম আর কি। মানে আপনি ওদের কাছে যে পা ধরবেন, ভাই আমারে দিস ভাই। তাহলে গ্রামীণ অর্থনীতি যদি শক্তিশালী হয় তাহলে এই দেশ দুর্ভিক্ষে পড়বে না। তো যারা অর্থনীতিগুলো বুঝে, পুঁজিবাদী ব্যবস্থা কিভাবে কাজ করে, তো এগুলো আপনি যখন আমাদের কনসেপ্ট বুঝতে পারবেন তখন বুঝবেন যে জাকাত ভিত্তিক সমাজ গঠন করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনি ধরেন বেশি খেয়ে রুগী হয়েছেন, এখানে বেশিরভাগ 2-1 জন বাদে বেশিরভাগ বেশি খেয়ে রুগী হয়েছে, তো তার আপনি বেশি খেয়ে যেমন রুগী হলেন, এখন ওষুধ খান, চিকিৎসা করেন। তাহলে আপনি যদি 1 ভাগ খাইতেন আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী, ক্ষুধা লাগলে খাইতেন এবং আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খাইতেন, তাহলে বাকি টাকা দিয়ে যারা খেতে পায় না তাদেরকে যদি খাওয়াইতেন, তাহলে এই সমাজে কোনো গরিব থাকে না। বুঝতে পারছেন? আপনিও সুস্থ থাকতেন, আর আরেকটা আরও গরিব মানুষ যারা খেতে পায় না তারাও খেতে পারতো। এই কনসেপ্টগুলো, এগুলো তো আর ট্যাবলেট ক্যাপসুল না ভাই, যে আপনার গুলায় খাওয়াই দিলাম। এটা তো হচ্ছে একটা, আমরা যে স্বাস্থ্যের যে আন্দোলন, এটা স্বাস্থ্য ভালো রাখতে হলে সমাজ ভালো রাখতে হবে, পরিবার ভালো রাখতে হবে, রাষ্ট্র ভালো রাখতে হবে, পরিবেশ ভালো রাখতে হবে, বাতাস ভালো রাখতে হবে, পানি ভালো রাখতে হবে, গাছপালা ভালো রাখতে হবে। তো স্বাস্থ্যটা তো ভালো রাখার জন্য শুধু ট্যাবলেট ক্যাপসুল ইঞ্জেকশন স্যালাইন আপনারা যেটা ভাবতেছেন অপারেশন, এটা তো না রে ভাই, এটা তো একটা বিগ কনসেপ্ট। হ্যাঁ, আপনার ঘরে অশান্তি, টেনশন, ঘুমাইতে পারেন না, এর জন্য হইতে পারে অনেক রোগ। আপনি পুরুষদের পুরুষত্ব নাই, এইটার কারণে হইতে পারে। মেয়েদের নারীত্ব নাই, সেটার কারণে হইতে পারে। একটা লোক ক্যান্সার হয়েছে, তার ফলে তার কোনো আনসার নাই, সে অনেক কষ্টে আছে, তার মন ভালো থাকবে এটার কোনো কারণই নেই। তার পক্ষে চিকিৎসা খরচ বহন করা সম্ভব হবে না, যত বড় টাকা পয়সার মালিক হোক। তো চিকিৎসা করতে 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 সবাই ঋণের বোঝা চাপায় দিয়ে সে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু বাকি যে কটা বাইসে আছে ওর আত্মীয় স্বজন সব ঋণের বোঝার মধ্যে চাপাইয়া চির ঋণী করে থুয়ে হাই চলে গেছে নাকি? তা এইটা এখনকার যে সমাজ ব্যবস্থাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, জাস্ট বিলিভ মি, বুঝতে পারবেন আপনারা একটা সময় কোনো দিন, জাস্ট হচ্ছে ব্যবসায়িক স্বার্থ উদ্ধার করার জন্য। দেখেন ইলন মাস্ক হচ্ছে একটা বিরাট বড় ব্যবসায়ী, আর সে আনছে ডোনাল্ড ট্রাম্পের আর এক বড় ব্যবসায়ী। 2 ব্যবসায়ী মোড়ল মিলে এখন সারা পৃথিবী চালাবে, বাকিটা বুঝে নেন। আপনারা এর ভিতরে ভালো থাকতে চাইলে আপনাদেরকে নিজের দিকে নজর দেন, যে আমি এই খাবার খাবো না, ব্যাস হলো। আপনার মুখ বন্ধ রাখেন। কে আসছে আপনাকে? কেউ, ডোনাল্ড ট্রাম্প তো বলবে না এই যে হ্যাঁ কামান দিয়ে মারিয়ে দেবো তোরে, পারমাণবিক বোমা তুই যদি এইসব না খাইস, কেউ বলবে না। তা আপনি খেয়েন না, ভালোটা খান। আর ভালোটা তো আপনি পাবেন না, তো কষ্ট করে জোগাড় করেন, কষ্ট করে জোগাড় করেন। হ্যাঁ, তারপরে আপনি পরিমিত খান, তারপরে আপনি ব্যায়াম করেন, টাকা লাগে না তো ব্যায়াম করতে। তারপরে আপনি রাস্তায় ব্যায়াম করেন, টাকা লাগে। ঘুমান আর্লি, টাকা লাগে। রোদে যান, টাকা লাগে। ঘাসে হাঁটতে টাকা লাগে। রোজা রাখলে টাকা বাঁচে। হ্যাঁ 6 বেলা খাইতো এই যে বই অনুযায়ী, এখন সে খায় 1 বেলা, তাহলে সে টাকা বাঁচলো নাকি, কি হলো? বুঝতে পারছেন? তাহলে এই বিষয়গুলো আপনারা দয়া করে খেয়াল রাখবেন। এবং আপনারা এই যে এখানে এসেছেন আমি অনেক খুশি হয়েছি। আপনারা এই পরীক্ষাগুলো করে দেখেন, যে বলেন হোমায়ার কত থাকতে হবে? 1। তাহলে দেখেন যে আপনার হোমায়ার কত। হ্যাঁ, টিজিএইচডি রেশিও থাকতে হবে 2-এর নিচে, প্রদাহ বা সিআরপি থাকতে হবে 3-এর নিচে, তারপরে ইনসুলিন থাকতে হবে 4-5, ব্লাড সুগার থাকতে হবে 5-6, আর ভিটামিন ডি থাকতে হবে 90-100। তো এখন যাদের ইনসুলিন বেশি আছে কমাতে হবে, যাদের সুগার বেশি আছে কমাতে হবে, যাদের ভিটামিন ডি কম আছে বাড়াতে হবে, যাদের এইচডিএল কম আছে বাড়াতে হবে, যাদের টিজি বেশি আছে কমাতে হবে, যাদের হোমায়ার বেশি আছে কমাতে হবে। এগুলো হচ্ছে আমাদের
বৈজ্ঞানিক যে তথ্য উপাত্ত যার উপর ভিত্তি করে আমরা আপনাকে খাদ্য তালিকা চলাফেরা এগুলো দিব। এর পরবর্তীতে আমরা দুটোকে মিলিয়ে দেখব। শুধু টেস্ট দিয়ে আপনার চিকিৎসা হবে না। টেস্ট হলো একটা মানে আমরা বোঝার জন্যে যে আপনার ইনসুলিন বেশি কিনা, সুগার কম না বেশি, ভিটামিন ডি কী, এগুলো ট্র্যাকিং করার জন্যে, এটা আরেকটা এভিডেন্স গ্রহণ করার জন্য। বাট মুদ্রা কথা আমরা দেখব যে আপনি কফি নামা করছেন কিনা, আপনি শ্বাসের 6টা ব্যায়াম করেন কিনা, আপনি স্ট্রেংথ ট্রেনিং করেন কিনা, আপনি 8 ঘন্টা ঘুমান কিনা, আপনি আর্লি ঘুমান কিনা, আপনি আমাদের তরিকার বাইরে কিছু খান কিনা, আপনি অতিরিক্ত খান কিনা, আপনি অতিরিক্ত টেনশন করেন কিনা, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন কিনা, হ্যাঁ, নাকি আপনি রাত জাগেন। তো আমরা এই বিষয়গুলো একটা লোকের রিপোর্ট ভালো, চলাফেরা ভালো না, সে রুগী হবে। আর একটা লোকের রিপোর্ট খারাপ কিন্তু চলাফেরা এখন থেকে ভালো, সে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তো এখন যার চলাফেরা যেমন সে তার পরিণতি ভোগ করবে। তখন উনি যেমন 2 চাকাকে রেসপন্সিবল করছে, কিন্তু আসলে আরও অনেক চাকা আছে যেগুলো উনি জানেই না। সেটা হলো ঘুমের চাকা, ব্যায়ামের চাকা, খাওয়ার চাকা, রোজার চাকা, মানসিক প্রশান্তির চাকা, মেলা চাকা আছে যেগুলো গড়ে নি, বুঝতে পারছেন? আর নিজের 2টো চাকা মানে ঠ্যাং সেটাও ব্যবহার করেনি। তো সব মিলিয়ে তার প্রবলেম হয়েছে। তাহলে আমরা যদি একটা প্রবলেম যেটার অনেক অ্যাসপেক্ট আছে, স্পিরিচুয়াল অ্যাসপেক্ট আছে, মানসিক অ্যাসপেক্ট আছে, শারীরিক অ্যাসপেক্ট আছে, সামাজিক আছে, অর্থনৈতিক আছে, হ্যাঁ, পারিবারিক আছে, অনেকগুলো মিলিয়ে যেখানে সুস্থতা নির্ভর করে, সেখানে আপনি যদি একটা বিষয়কে ফ্যাক্টর মনে করেন যে আমি কি হলুদ খেয়ে ভালো হয়ে যাব, আমি কি জুস খেয়ে ওজন কমিয়ে ফেলবো, হ্যাঁ, তাহলে আপনি ধ্বংস। তো এই জন্যে আপনারা এতদিন ডায়াবেটিসের চিকিৎসা করছেন, ট্যাবলেট খাইছেন অথবা ইনসুলিন দিয়েছেন, কিন্তু এই যে এত কিছু বিষয় আপনাকে কেউ বুঝায়নি। আর আমি বুঝাচ্ছি বলে আমার পিছনে সবাই মিলে পুরুষত্ব দেখাতে এসেছে, তাদের পুরুষত্ব দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন কেন আমাকে গালি দেয় এবার বুঝতে পেরেছেন? কেন ওই যে অভিযান করতে আমার এখানে আসে বুঝেছেন? কেন মিথ্যা অপপ্রচার করতে আমার পিছনে লাগে বুঝতে পেরেছেন? কেন সব ডাক্তার একটা হয়ে ওই যে আমি যে বলেছি ভ্যাকসিনের প্রবলেমের কথা, তখন তারা যে আমার বিরুদ্ধে লেগে গেল, কেন লেগে গেল বুঝেছেন? এখন যে কোভিডের ভ্যাকসিন দিয়ে কতজনের সমস্যা হচ্ছে এটা নিয়ে এখন তাদের মুখ করে বন্ধ, এখন আর অনেক বোমা মারলি কথা বেরোবে না। তখন তো মেলা ফুটানি মারছো, মেলা কথা কইছো, এখন চুপ, এখন কথা বেরোয় না কিসের জন্যে, বুঝতে পারছেন? তো এখন চুপ হয়ে গেছে, এখন আর কথা কেন, এখন বিভিন্ন বড় বড় মিডিয়াতে আসতেছে এই। তাহলে এখন আপনারা শুধু একটা কথা বলেন যে দীর্ঘমেয়াদী ওষুধ এর কি ক্ষতি নেই? তাহলে আমি বলেছি এটা ক্ষতিকর, তো এটা কি আমার অন্যায় হয়েছে? আমি বলেছি এটা স্লো পয়জন, এটা কি অন্যায় হয়েছে? যেই খাবার খেয়ে আপনি রুগী হচ্ছেন সেই খাবার কি ভালো? আল্লাহর দেওয়া প্রকৃত খাবার ভালো নাকি প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, মানুষের বিকৃত খাবার, কোনটা ভালো? তাহলে আপনি জেনে বুঝে কেন ফার্মের ডিম, কেন ফার্মের মুরগি, কেন চাষের মাছ, কেন এগুলো খাচ্ছেন? কেন খাচ্ছেন? যে আপনার সময় নেই, আপনি বাজারে যা পাইতেছেন কিনে আইনে রাইন্দে খাই ফেলাইতেছেন, কিন্তু একটা ভালো খাবার খুঁজে আনতে হবে এই ইয়েটা আপনার নেই। তো যার ফলে যা দিব আপনি তাই খাবেন। তো এখন ফুড ইন্ডাস্ট্রি আপনাকে এমন খাবার খাওয়াবে যেন আপনি ড্রাগ ইন্ডাস্ট্রিতে আসেন, আর ড্রাগ ইন্ডাস্ট্রি আপনাকে এমন পরিকল্পনা দেবে যাতে আপনি অপারেশন ইন্ডাস্ট্রিতে যান, এবং এই সবাই মিলে আপনাকে এমন পরিকল্পনা যে আলটিমেটলি আপনি আইসিইউতে যাবেন। তো আইসিইউ দিন দিন বাড়ে না কমে? বড় বড় হাসপাতাল আর রুগী সমানে সব বাড়তেছে না? জি, তাহলে তো ঠিকই আছে, আমিও মাঝখানে ভেজাল বাঁধাইতেছি। তা এখন আপনাদেরকে বলবো এত বিশ্ব নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তা করেন যে আমি এখন থেকে উল্টাপাল্টা চলবো না, আমি উল্টাপাল্টা খাবো না, আমি ভালো ঘুমাবো, আমি রাত জাগবো না, আমি টেনশন দুশ্চিন্তা করবো না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবো, হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো, আমি দান সাদাকা করব, কল্যাণমূলক কাজ করব, আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমার জন্যে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, হ্যাঁ, আমি হজ করব সুন্দরভাবে, যেভাবে হজ করা উচিত, আমি তাওয়াফ সাই যেন সুন্দরভাবে পায়ে হেঁটে করতে পারি, আমি যেন কল্যাণ কাজ ছড়াতে পারি, আমি যেন মানুষের ভিতরে সুস্থতা, কল্যাণ, হ্যাঁ, এগুলো ছড়াতে পারি। তাহলে এই যে একটা লোক নামাজ পড়তে পারে না, তাহলে এখন কেন পারে না? হাঁটু নেই, মাজা নেই, হ্যাঁ, এখন তার নামাজ পড়ার মতো অবস্থা নেই। তো এখন আমরা যদি তাকে পরামর্শ দেই, সে যদি মানে, এখন যদি সে সেজদা দিয়ে নামাজ পড়তে পারে, আপনি আগে কি নামাজ পড়তে পারতেন ভালো করে? ওকে, বোন যেমন অনেক বছর চেয়ারে বসে নামাজ পড়েছেন, এখন উনি সেজদা দিয়ে পড়তে পারেন। আগে যেমন চলতে ফিরতে পারতেন না, এখন পারেন।
তা ওনার দোয়া তো মন থেকে আসবে। ওনাকে আপনারা সবাই মিলে যদি বুঝান জাহাঙ্গীর কবির এত খারাপ, এত নোংরা, এত এই, তো ওনারে বুঝান দেখি পারেন কিনা বুঝাইতে, পারবেন? তো যারা আমাদের হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে এই ছেলেটাকে ওরে বুঝান জাহাঙ্গীর কবির কত খারাপ, বুঝান ওরে, পারবেন? তা যারা বলে আপনার ভক্ত ছিলাম এখন আর নাই, তুই রে ভক্ত হইতে কইছে কেডা? এরকম আলগা ভক্ত তোরে কইছি, তোর দিয়ে আমি পানি খামু না কি করুম? এসব শয়তান ভক্ত লাগবে না, এগুলো শয়তানি। যারা রিয়েলি আমাকে জানে বুঝে, হ্যাঁ, তারা আমার ভক্ত হইতে হবে না। আমরা যে কাজ করতেছি সেই কাজটা ভালো না খারাপ, সেটার পরিণতি কি হইতে পারে, হ্যাঁ, সেটার ভবিষ্যৎ কি, যে একটা লোক ওষুধ মুক্ত হইতে চেয়েছে কিন্তু উপায় পায়নি, তো একটা উপায় আমরা তাকে দেওয়ার চেষ্টা করছি। এইটা হচ্ছে আসল কথা। এখন তোমার ভালো না লাগলে দূরে গিয়ে মরো, আর যারা এটা করতে চায় তাদের পথে বাধা হয়ে দাঁড়াইও না। তো এই জন্যে আপনারা আপনাদের ওয়েতে থাকেন, কোনো অসুবিধা নেই, আমাদের ওয়েতে আমাদের থাকতে দিন। আর যারা আমাদের ফলো করবে তাদেরকে বিভ্রান্ত করিয়েন না। আপনি বিভ্রান্ত করে রাখতে পারবেন না, মিথ্যা দিয়ে কতদিন আপনি একটা রোগী, এই যে স্যার এত বছর ধরে যাদেরকে বিশ্বাস করছে, তাকে অনেক সম্মান দিয়ে আন্তরিকতা দিয়ে যারা দেখছে, দেখা তাকে এত ডোজের ইনসুলিন দিয়ে রাখছে, এখন তো 7 দিনের ব্যবধানে আল্লাহ তাকে বুঝে দিছে যে এই ওষুধের কোনো তোমার দরকার ছিল না, তোমার উপরে এটা অপপ্রয়োগ হয়েছে। 16 বছর তোমার উপরে এটা অপপ্রয়োগ হয়েছে, তোমার কোনো এভিডেন্স ছাড়া তোমাকে দেওয়া হয়েছে। এখন ওই যে তার পুরাণ যারা খাতিরের লোক, এখন যে তাদের প্রতি তার যে ভালোবাসা, এটা আগের মতো আর থাকবে না। তাদের প্রতি যে শ্রদ্ধাবোধ, এটা এখন আর আগের মতো থাকবে না। কিন্তু যারা সত্যের উপরে থাকে তাদের এই শ্রদ্ধাবোধ কোনো দিন বিলীন হয় না, কারণ সত্যর একটা আলাদা শক্তি, সত্য কখনো ধ্বংস হয় না। বুঝতে পারছেন? তো পৃথিবীতে অনেক কিছু আসবে যাবে, কিন্তু সত্য সবসময় কনস্ট্যান্ট থাকবে। তবে হ্যাঁ, অনুসারীরা, সত্যের অনুসারীরা সংখ্যায় কম, হাজারে হয়তো একজন জান্নাতে যাবে, আর লাখ লাখ রোগীর ভিতরে অল্প কয়েকজন হয়তো সুস্থ থাকার চেষ্টা করবে। বাট মেজরিটি তারা পিজা, বার্গার, স্যান্ডউইচ, ডুবো তেলে ভাজা, পেঁয়াজি, বেগুনি এগুলো খাবে, ওষুধ খাবে, ইনসুলিন নিবে, অপারেশন করাবে। মেজরিটি হলো ওই দলে। তা এখন আপনারা যদি মেজরিটির দলে থাকতে চান তাহলে জাহান্নামের জন্য চলেন, প্রস্তুত হন, আর রোগের জন্য রেডি হন, ওষুধের জন্য রেডি হন, অপারেশনের জন্য রেডি হন। আর যদি সবার মতো হতে না চান তাহলে আপনাকে পাগল বলবে, তো পাগল হওয়ার জন্য রেডি হন, যে আমি এমন পাগল, আমি রুগী হইতে চাই না, আমি পাগল, আমি ওষুধ খেতে চাই না, আমি পাগল, আমি সুস্থ থাকতে চাই, আমি পাগল, আমি অপারেশনে যেতে চাই না, আমি, বুঝতে পারছেন? তা এরকম পাগল হইতে চান তো নাকি? আল্লাহ ভরসা। তা আল্লাহ তুমি দেখো। তা আমরা বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে, আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, আর যাদের দিলে মোহর মেরে দিয়েছেন আল্লাহ, বোবা কালা অন্ধ, ওরা বুঝবে না। একেবারে সূরা বাকারার প্রথমে আল্লাহ বলেছে তুমি ওদেরকে যতই বোঝানোর চেষ্টা করো না কেন তারা বুঝবে না। আর একদল লোক বলবে যে না আমি তো তোমাদেরই, কিন্তু আসলে সে আমাদের না। বুঝতে পারছেন? তো এরা কখনোই কোনোদিন হেদায়েত গ্রহণ করবে না, কিন্তু তারা বলবে না আমি তো তোমার কল্যাণকামী, আমি তো আসলে হেদায়েতের পথেই আছি, আমি তো সত্যের অনুসারী, কিন্তু এরা আসলে তা না। তা এটার আপনারা চিহ্নগুলো বুঝবেন যে রেজাল্টের মাধ্যমে। তাহলে দেখেন আমাদের যারা ফলো করছেন বা করবেন, তো তারা যদি এইভাবে চলেন যেভাবে আমি বলেছি, কি মনে হয় উপকার পাবেন না? ইনশাল্লাহ। আর যারা অলরেডি করছেন তারা এখন উপকার পাচ্ছেন না? আলহামদুলিল্লাহ। তাইলে এই যে আমরা যারা মানছি তারা পাচ্ছি, যারা মানবে তারা পাবে ইনশাআল্লাহ, এই বিশ্বাস আছে তো? আল্লাহ তুমি দেখলা আমি আমার দায়িত্ব পালন করলাম, এখন তারা মানবে কি মানবে না সেটা তোমার দায়িত্বে দিয়ে দিলাম, সেটা তোমার ব্যাপার, তাদের ব্যাপার। কিন্তু আমার উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছিল এই সত্যটা আপনাদের ভিতর পৌঁছে দেওয়া, আমি দিয়েছি? আমি কি দিয়েছি? আমি কি দিয়েছি? তো আল্লাহ সাক্ষী থাকো, এই যে এরা সাক্ষী দিবে যে আমি আমার দায়িত্ব পালন করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।